পশ্চিমবঙ্গের বাজেট সম্বন্ধে যেহেতু অমিতবাবু কেন্দ্রের বাজেট সম্বন্ধে অনেক কিছু বলেছেন, আমি মোটামুটি ভাবে একটু তুলনামূলক ভাবেই দেখি। তো পশ্চিমবঙ্গের বাজেট আর কেন্দ্রের বাজেটের মধ্যে তফাৎ কি? যদি দেখেন বাজেটের দৈর্ঘ্য, ওইটা কেন্দ্রের বাজেটের প্রায়, আমার যদি ভুল না হয়, প্রায় বোধহয় 5 গুণ কিংবা 4 গুণের বেশি। ডক্টর অমিত মিত্র যখন বিত্ত মন্ত্রণালয়ের অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, তখন মনে হয় ওই শেষ ছিল 21 পাতার বাজেট। তারপর উনি অবসর নিলেন, তারপর থেকে বাজেট বাড়তে শুরু করেছে। এবার সেটা 127 পাতা। ওটা দেখে রীতিমতো ভয় লেগেছিল বিধানসভায়, এই পুরোটা যদি পড়ে তো গভীর রাত হয়ে যাবে। কিন্তু তারপর দেখলাম 108 পাতা উনি পড়লেন, বললেন পড়ে নেওয়া হয়েছিল। তো বাজেট ভাষণে 108 পাতা দেওয়ার কি মানে? যেটা পড়ার দরকার নেই, ধরে নেওয়া যায়, পড়ে নেওয়া যায়। ওটা যদি পড়েন ঘুম পেয়ে যায়। এই ডিপার্টমেন্টে এত টাকা খরচা হয়েছে, ওই ডিপার্টমেন্টে তার কোনো ভূত নেই, ভবিষ্যৎ নেই, কি হয়েছে কিচ্ছু নেই, এই সব তথ্য দেওয়া হয়েছে। দ্বিতীয়, বাজেটের একটা থাকে না, একটা অ্যাটিটিউড থাকে। তো দেখবেন মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিশ্চয়ই বলতে পারে যে ভারতবর্ষ বড় বড় যে অর্থ ব্যবস্থা রয়েছে সেই দেশগুলির মধ্যে দ্রুততম গতিতে বাড়ছে। এত বৃদ্ধির হার কোনো বড় দেশে আর নেই। কিন্তু সেখানে মোদী সরকার কি বলছে? মোদী সরকার বলছে না, এটা ম্যারাথন, এটা 100 মিটার রেস নয়। বিকশিত ভারত 2047 হওয়ার জন্য আমাদের গতি বৃদ্ধি করতে হবে। সেখানে পশ্চিমবঙ্গ সরকার কি বলছে? পশ্চিমবঙ্গ সরকার বলছে উন্নয়ন নাকি বাংলা এগিয়ে আছে। বলেছে মাথা পিছু আয়ের কথা বলছে না, ওরা বলছে জিডিপি কত বেড়েছে দেখো, আমাদের বৃদ্ধির হার কত। তো দেশের সঙ্গে যখন তুলনা করেন তখন শুধু অগ্রণী প্রদেশগুলো তো নয়, যারা পিছিয়ে আছে তাদেরও নম্বর নেওয়া হয়। আমাদের আগে তুলনা কার সঙ্গে আমরা করতাম? আমরা তুলনা করতাম অগ্রণী প্রদেশগুলোর সঙ্গে। আমরা বলতাম পশ্চিমবঙ্গ এরকম করেছে, দেখি তো গুজরাট কি করেছে, মহারাষ্ট্র কি করেছে, তামিলনাড়ু কি করেছে। এখন সেটা বন্ধ হয়ে গেছে। এখন হচ্ছে সমগ্র দেশে কিছু কিছু ব্যাকওয়ার্ড স্টেটসও রয়েছে। তো কি হয়েছে, 2011-12 সালে যখন তৃণমূল এসেছিল সরকারে, তখন মাথা পিছু আয়ের নিরিখে পশ্চিমবঙ্গ ছিল 18তম স্থান, 18th। সেটা 2022-23-এ দাঁড়িয়েছে 21, 18 থেকে 21 চলে এসেছে, এগিয়ে বাংলা। কিন্তু ওরা বলছেন দেখো দেশের থেকে আমরা বেড়েছি। এই যেন মনে হয় বিজ্ঞাপন চলছে। দ্বিতীয়, দেশের তুলনায় আর পশ্চিমবঙ্গে নাকি বেকারত্বের হার অর্ধেক। তাইলে দেশের বিভিন্ন জায়গায়, আপনারা তো গেছেন সাংবাদিক হিসেবে, বিভিন্ন দক্ষিণ পশ্চিম প্রদেশগুলোতে যান, শহরগুলোতে যান, দেখবেন সব জায়গায় বাঙালি পরিযায়ী শ্রমিক। ওরা কি দেশ ভ্রমণে গেছে, ওরা বেকারত্বের চাপেতে গেছে। তারপর বলেছে নিজস্ব আয় নাকি খুব বেশি হয়েছে, সাংঘাতিক বেড়েছে, 4 গুণ বেড়ে 90,000 কোটি টাকা হয়েছে। কিন্তু একটা যে তুলনা করা যায় সেটা হচ্ছে নিজস্ব আয়, মানে ওন ট্যাক্স রেভিনিউ, পুরো খরচে বা পুরো যে আয় হচ্ছে তার কত অনুপাত, সেটা যদি দেখেন তাহলে সেটা প্রায় 40%। সেখানে আপনি দেখুন হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উড়িষ্যা, এই পরিমাণ প্রায় 65%। তোরা যেটা করেছেন মানদণ্ড কমিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের তুলনার এই অগ্রণী প্রদেশগুলোর সঙ্গে করছেন, এটা মানে সারা ভারতবর্ষের সঙ্গে করছে। এবার দ্বিতীয় কথাটা, সেটা কেন বললাম যে বিজ্ঞাপনের, এই বাজেটে আরেকটা যেটা জিনিস দেখবেন,
যে প্রথম তো বাজেট এস্টিমেট আসে, তারপর বছরের মাঝামাঝি কিংবা শেষের দিকে একটা রিভাইজড এস্টিমেট আসে, সংশোধিত, তারপর অ্যাকচুয়াল। তো প্রথমেই ওরা দেখান যে প্রচুর রাজস্ব যদি বেশি হয় তাইলে খরচাও বেশি করা যায়, ধার না খরচাও বেশি থাকে। পরে কি হয়, ওটা যেহেতু আমি দুর্ভাগ্য বলি না, যদি ইচ্ছে করে করে থাকেন ওরকম, তাহলে জানেন যে ওটা কমাতে হবে। প্রত্যেক বছর দেখবেন ওই যা বলে বাজেটে খরচা করবো তার থেকে কম খরচা করবো, কারণ আয় যেটা দেখায় সেই আয়টা হয় না। তার ফলে ঘাটতি কমানোর জন্য ওইটা ব্যয়টাও কমিয়ে দেয়। তো কে বাজেটকে বিশ্বাস করবে যে সংখ্যাগুলো দিয়েছে যে এত খরচা করব, অত খরচা করব? ওই আমরা তো ইতিহাস থেকে দেখছি যে গত 11-12 বছর ধরে এই একই গল্প চলছে। প্রত্যেক বছর ওই সংশোধিত অবস্থায় ওইটা কমে যায়। দ্বিতীয়ত যেটা বলি যে পশ্চিমবঙ্গের এই যে বাজেট, এটা বললাম বিজ্ঞাপনের বাজেট, তার খালি প্রতিশ্রুতি, এই করবো ওই করবো। এক্সাম্পল কিরম দেই, প্রথমেই সরকার দাবি করেছেন যে বিশ্ববিদ্যালয় খুলেছেন, সেটা 12 থেকে বেড়ে 42। একবার দেখে আসুন যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে তার অবস্থা। আমার দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। সেটা স্থাপিত হয়েছিল 2018 সালে, 7 বছর। সেটার কোনো ক্যাম্পাস নেই, বিল্ডিং নেই, মাস্টার নেই, লাইব্রেরি নেই, বিশ্ববিদ্যালয়। দ্বিতীয়, আমি আরো এক্সাম্পল দিতে পারি, বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে দেব না। দ্বিতীয় বলেছেন ইন্ডাস্ট্রিয়াল করিডোর বানাবে। কোথায় কোথায়? রঘুনাথপুর, তাজপুর, ডানকুনি, ঝাড়গ্রাম। তাজপুরের কথা আপনারা জানেন। আপনারা যদি দেখেন যে কোনো দেশে, চীনে যাবেন, চীনে উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে দক্ষিণের রাজ্য, কারণ সেগুলো সমুদ্র উপকূল। ভারতবর্ষেও যদি দেখেন, ভারতবর্ষের সবগুলো প্রদেশ যেগুলো খুব তাড়াতাড়ি এগোচ্ছে তারা উপকূল, গুজরাট, মহারাষ্ট্র, তারপর গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্র, উড়িষ্যা। পশ্চিমবঙ্গে সেটা থেমে গেছে, কারণ পশ্চিমবঙ্গের কোনো গভীর সমুদ্র বন্দর নেই। এই চানক জবে এসেছিল কলকাতায় নদী দিয়ে, ছোট জাহাজ দিয়ে, সেই কলকাতা বন্দর আর হলদিয়া বন্দর দিয়ে আমরা চালাচ্ছি, সেটা নদীগর্ভের বন্দর এখন চলে না। এই সরকার বলেছিল সাগরের গভীর সমুদ্র বন্দর বানাবে, তারপর বলেছিল তাজপুরে। কোথায় বন্দর? এই তাজপুর করিডোর করে কি হবে? একই কথা অমিতবাবু বললেন যে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে কি অবস্থা দেখবেন, আর আপনি হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর যান, বম্বে থেকে আহমেদাবাদ যান। তৃতীয় বলি, এই BGBS, বেঙ্গল গ্লোবাল বিজনেস। আমরা শুনি প্রচুর বিনিয়োগ আসছে, ইনভেস্টমেন্ট এত আসবে যে হই হই করে মানে কোথায় রাখবো সেটা ভাবতে পারতাম। কিন্তু 7টা সামিট তো হয়েছে, ওরা একটু বলুন না কত টাকা আসলে এসেছে। এত আসছে নীরবে নিঃশব্দে, দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। এর মধ্যে একটা বলি, দেউচা পাচামি। দেউচা পাচামির ছবিও দেখলাম আজকে একটা সংবাদপত্রে বেরিয়েছে, যে ওখানে মহুয়া গাছ আছে, সেই মহুয়া গাছগুলোকে তুলে মহুয়া গাছ বহু পয়সা খরচা করে অন্য জায়গায় লাগানো হচ্ছে। দেউচা পাচামিতে 1240 মিলিয়ন টন কয়লা আছে আর 2600 মিলিয়ন টন ব্যাসল্ট আছে। এটা কি পৃথিবীর দ্বিতীয় কোন
ব্লক, সবচেয়ে বড় ব্লক, এটা নিয়ে কাজ শুরু হয়ে গেছে। এই যে বিনিয়োগ হবে, টাকাটা কোথা থেকে আসছে, কোন কোম্পানি করছে? একটা দেখি যে আমি অনেক খোঁজাখুঁজি করলাম, দেখলাম একটা বেঙ্গল বীরভূম কলিয়ারি হয়েছে, তার পেইড আপ ক্যাপিটাল 10 কোটি টাকা। এত বড় একটা প্রকল্প, আমি তিনটে কথা বলবো। একটা হচ্ছে এই বাজেটে দেখবেন বলেছে, খুব গর্ব করে বলেছে যে আমরা প্রায় অর্ধেক টাকা খরচা করছি নারী কল্যাণ এবং শিশু কন্যাদের। খুব ভালো কথা। তার কারণ হচ্ছে যে আর পয়সা নেই। আর মুশকিলটা হচ্ছে নির্মলা সীতারামন মোদীজির নেতৃত্বে যে বাজেট দিয়েছেন, তাকে একটা সূক্ষ্ম সামঞ্জস্য রেখেছে। বাজেট যখন কেউ বানায়, সামঞ্জস্যের, একদিকে বলবেন কর ছাড় দাও, ঠিক আছে, অন্যদিকে বলবেন খরচা বাড়াও, ঠিক আছে, তারপর বলবেন ধার করি। তো তিনটেই যদি করতে হয় তাহলে তো সামঞ্জস্য রাখতে হবে। একটা খুব বেশি করলেন, কর ছাড় দিয়ে দিলেন, তাহলে তো খরচাও কমাতে হবে। আবার খরচা খুব কমিয়ে দিলেন, তাইলেও মুশকিল। কিংবা খরচা খুব বাড়িয়ে দিলেন, তাও মুশকিল। সামঞ্জস্য। তো এখানে পশ্চিমবঙ্গ সরকার সেটা মন দিচ্ছে। আর ওরা কি বলছেন, যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, এই অনুদান দেওয়া হচ্ছে, তাতে চাহিদা বাড়বে। চাহিদা বাড়লে কি হবে? উৎপাদন বাড়বে। চাহিদা বাড়লে নিশ্চয়ই উৎপাদন বাড়বে। কিন্তু উৎপাদন কোথায় বাড়বে? পশ্চিমবঙ্গে নাও বাড়বে। দেখুন তো আপনার ক্যামেরাটা কিংবা টিভিটা কোথার থেকে এসছে? আমরা একটা যুক্তরাষ্ট্রীয় দেশ, কিন্তু তামিলনাড়ু থেকে আসতে পারে, গুজরাট থেকে আসতে পারে। এখানে যদি উৎপাদনই না হয়, তাহলে চাহিদা হবে না। আর চাহিদা বাড়ানোর জন্য, চাহিদা বাড়ানো শুধু হবে না, যোগানের দিকে সাপ্লাই সাইড পলিসি, সেটা কেমন? তো দেখুন, ফিসক্যাল ডেফিসিট সরকারের আর্থিক অবস্থার সঙ্গে আমি কত বিনিয়োগে কি করছে সেটা পরে আসছে। ফিসক্যাল ডেফিসিট 2011-12 সালে কত ছিল? 17,705 কোটি। সেখান থেকে বেড়ে 24-25-এ হয়েছে 73,018 কোটি। আর 25-26 ওই 73,177 কোটি টাকা। ওরা বললেন জিএসডিপি অর্থাৎ পশ্চিমবঙ্গের যে আয়, তার অনুপাতেও যদি দেখি, তাহলে 24-25 4.02% থেকে 2025-26-এ বীর বাজেট, সেটা কি হবে কে জানে, 3.6%। কিন্তু এত বছরের তৃণমূল শাসনের পরেও 2025-26-এ 2011-12 3.4% ছিল, তার থেকে বেশি। তো অত দৌড়ে তো একই জায়গায় রয়ে গেল, কিছু এগোলো না। এবার আপনাদের বলি যে মূলধনী ব্যয় কি হচ্ছে। এই পশ্চিমবঙ্গের এই তৃণমূল সরকারের সবচেয়ে বেশি মার খাচ্ছে মূলধনী ব্যয়। কারণ খেলামেলা সরকার সব টাকা খরচা করতে পেরেছে অন্য কিছু। মূলধনী ব্যয় পুরো ব্যয়ের 3.44%, 3.4। তো সরকারের টাকা নেই, সব টাকা অন্য কিছুতে খরচা হয়ে যাচ্ছে, বিনিয়োগের জন্য কিছু নেই। তাই যদি হয় তাহলে কি উন্নয়ন হবে? প্রদেশের সঙ্গে তুলনা করে দেখুন, আমি কি বললাম, 3.44%। সেখানে 2023-24, আমি 23-24-এ সবগুলো সরকার এখনো, রাজ্য সরকার এখনো বাজেট পেশ করেনি। তো 2023-24-এ উত্তরপ্রদেশে কি ছিল সেই অনুপাত? 17.6%। এদিকে 3.44, ওদিকে 17। মহারাষ্ট্রে 10.8%, গুজরাটে 7.9%,
কর্ণাটকে 6.6%, মধ্যপ্রদেশে 6.1%, উড়িষ্যায় 5.8% এবং তামিলনাড়ুতে 5.1%। এরপর এইসব অগ্রণী প্রদেশগুলোতে যখন যান, তখন যখন দেখেন ওখানে চমৎকার রাস্তা, চমৎকার বন্দর, সুন্দর শহর চলছে, আর কি আশ্চর্য হবে? পশ্চিমবঙ্গ সরকার তো মূলধনিতে ব্যয় করছে। তো একটা কথা বলি, শেষ করি, দেনার কথা। অমিত মালবিয়া বললেন যে 2011-12-তে ওটা ছিল 1,87,387, তো ধরেই নেই, ধরুন 1,90,000। সেইটা 2024-25-এ বেড়ে 24-25 ছেড়ে দিন, 25-26 যে বিই আছে, 7,79,670 কোটি টাকা। তার মানে ধরুন 7,70,000। কিন্তু আগে তৃণমূল সরকার বলতেন, আরে আরে ভুল করছো, ওই নম্বরটাতে কোনো শুধু টাকায়, জিএসটিতেও তো বেড়েছে, আয় বেড়েছে, আয়ের অনুপাতে থাকে। আমরা ভাবতাম ঠিক আছে, ঋণ বাড়ছে, আয়ও বাড়ছে, আপনার আয় বাড়ছে, সুতরাং ধার বেশি নিতে পারে। কিন্তু সেই ভরসাও ভেঙে গেছে। জিএসটির অনুপাত 2011-12 সালে দেনার অনুপাত ছিল 39.9%, 39.9। ওইটা কমেছে 2018-19 সালে 35.7%, 35.7%। তো বেড়ে আবার বাড়তে শুরু করেছে। 2024-25-এ 38.93%, 38.9% এ পৌঁছেছে। বিতে তো যা কিছু লিখতে পারে, আশা করছি পরে সংশোধনীতে বিতে 2025-26 সেটা কমে 37.98% হবে বলেছে। তো কি হবে কে জানে। তো তৃণমূল সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিশ্রুতি খুব সুন্দর সুন্দর কথা। মনে আছে উনি বলেছিলেন কলকাতা, কল্লোলিনী কলকাতাকে লন্ডন বানাবেন। উনি বলেছিলেন উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলকে সুইজারল্যান্ড বানাবেন। কত বড় বড় সব কথা মানুষ কিন্তু বলেনি। বলেছিলেন মাটি, মাটি মানুষের সরকার, মাটিকে উর্বর করবেন, মাকে সুন্দর বানাবেন, আর মানুষকে একবারে চাকরি কর্মসংস্থান দিয়ে একেবারে স্বর্ণযুগ চলে আসবে। বাঙালি বাড়ি ছেড়ে যেতে চায় না। বাঙালি এখন যাচ্ছে চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, কর্মসংস্থানের জন্য। আমি অনুরোধ করব, এই খেলা বন্ধ করুন, এই মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। পশ্চিমবঙ্গের মানুষ উন্নয়ন চায়। পশ্চিমবঙ্গের মানুষ, আপনি বলছেন কন্যা সন্তান ও নারীদের জন্য অনেক কিছু করছেন, কিন্তু সেই নারীরা যদি জানে যে আমার স্বামী কিংবা আমার ছেলে কিংবা আমার ভাই যাচ্ছে দূর দূরান্তে বড় আইটি কোম্পানিতে চাকরি করতে, কনস্ট্রাকশন, নির্মাণ শ্রমিক হিসেবে কিংবা ক্ষেত মজুর হিসেবে, যে বাচ্চাটির জন্য খরচা করছেন, সেই মেয়ে বাচ্চাটির বাবা যদি চলে যায় অন্য জায়গায়, কোনো লাভ নেই। তো দীর্ঘমেয়াদী দারিদ্র উন্মূলনের প্রচেষ্টা করুন। তার জন্য মূলধনের বিনিয়োগ বাড়ান, তার জন্য দুর্নীতি রোধ করুন। এই অনুরোধ করে আমি আমার কথায় বিরাম দিলাম।